সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ইউটিউব চ্যানেল জেনিথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই কোভিড নিয়ে কিছু বলি। আমাদের দেশের অবস্থা আপাতত বেশ খারাপের দিকেই আছে। তো আশা রাখি আপনারা সবাই সঠিকভাবে মাস্ক ইউজ করবেন এবং সাথে সবসময় স্যানিটাইজার রাখবেন। তো এবার আসি আমাদের মূল কথায়। আমরা যে কারণে আজকে এখানে আসছি সেটা হচ্ছে মূলত ফিজিক্স প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এ পর্যন্ত আমি দেখছি বহুত লোকই এই ইউটিউবে, তো বিষয়টা হচ্ছে যে সবাই মোটামুটি কিন্তু অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আপলোড করে ফেলছে আমরা যতদূর দেখছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাদের ভিতরে কনফিউশন কাজ করতেছে যে কোনটা লিখবো কোনটা লিখবো না, মানে অ্যাকচুয়াল কোনটাই যে সঠিক তোমরা কিন্তু বুঝতে পারতেছো না। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের এ ব্যাপারে একটু হাত দেওয়া উচিত। আমরা একটু এ নিয়ে রিসার্চ করলাম এবং যতদূর সম্ভব সব থেকে সঠিক অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমি জেনিথ কেয়ার থেকে স্যার তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করছি সেটা দেখাচ্ছি। তো আমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা এরকম ছিল, উদ্দীপকটা তোমরা সবাই পড়তে পড়তে হয়তো মুখস্থই হয়ে গেছে। বিষয়টা এরকম যে তুমি কোনো প্রজেক্টের মডেল তৈরি করবার জন্য একটা মোটা 8 কাগজের দরকার হয়েছে তোমার। তো এই আবার কোভিড মহামারীর কারণে স্টেশনের দোকানটা খুলতেছে না, আর যে দোকানটা খোলা আছে সে আবার অসাধু ব্যবসায়ী বলে কিন্তু এলাকায় দুর্নাম কিন্তু তার রয়েছে। তাই বাধ্য হয়ে তোমাকে তার কাছ থেকেই কিন্তু কাগজ কিনতে হবে, কারণ তোমার যে পরিচিত দোকান সেটা কিন্তু বন্ধ। তো দোকানে যে কাগজ তোমাকে দিচ্ছে বলতেছে, সে দাবি করতেছে অ্যাকচুয়ালি যে 160 গ্রাম পার মিটার স্কোয়ার হবে। তো মডেলিং কাগজের প্রতিটা সাইজ আমাদের দেওয়া রয়েছে যে 65 সেন্টিমিটার বাই 75 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এখানে যে দৈর্ঘ্য প্রস্থ 65 এবং 75 বা 75 বা 65 যেটাই আমরা ধরে নিই না কেন। তো আমি বা তুমি যেই কিনি না কেন আমরা স্থির করলাম যে এই দোকানের কথাটা কি আসলে সত্য সেটা যাচাই করে দেখব। তো আমাদের এটা পরিমাপ করার জন্য ইকুইপমেন্ট কী কী দেওয়া রয়েছে খেয়াল করো। আমাদের বলা হচ্ছে যে আমার কাছে যে ফিতাটা রয়েছে তা দিয়ে সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপা যায়, অর্থাৎ 2 সেন্টিমিটারের নিচের কোনো জিনিস কিন্তু আমরা মাপতে পারবো না। আবার সর্বোচ্চ বা এর থেকে বেশিও যদি আমি কোনো কিছু মাপতে চাই, তো সেক্ষেত্রে দেখো 2 সেন্টিমিটার গুণিতক হওয়া লাগবে, তাই না? 2 সেন্টিমিটার গুণিতক না হয় যদি কোনো রকম বিজোড় সংখ্যা হয় কিংবা কোনো রকম পয়েন্ট চলে আসে, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্ট মানটা পাবো না, তাই না? কারণ সূক্ষ্মভাবে মাপতে পারতেছি না, 2 সেন্টিমিটার আমাদের জোর, তাই না? এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিজিটাল নীতি। আমরা বলতেছি যে মাল মশলা মাপার জন্য যেটা রয়েছে সেটা দিয়ে আমরা মাপতে পারি, যেটা আবার বিজিএমের নিচে কিন্তু কোনো রকম ভর রেকর্ড করতে পারে না। অর্থাৎ এক্ষেত্রেও আমাদের কিন্তু জোর কোনো রকম, অর্থাৎ ওই 20-এর বেশ একটা গুণিতক নিয়ে আসা লাগবে, যে কারণে আমরা সুন্দর বা সূক্ষ্মভাবে এটা মাপতে পারি। তো এই সম্পর্কে তারা একটা উদাহরণ দিতে চাইছে যে আমি যদি 8 গ্রামের কোনো একটা বস্তু সঠিকভাবে ভর মাপতে যাই, তবে আমাদের কিন্তু 5টি বস্তু নিতে হবে যাতে তাদের সম্মিলিত ভর 40 গ্রাম হয়, অর্থাৎ 20-এর গুণিতক হয়। অর্থাৎ সূক্ষ্মভাবে যদি মাপতে চাই তা অবশ্যই 20-এর গুণিতক হওয়া লাগবে। তা যদি না হয় তাহলে কিন্তু আমরা সূক্ষ্মভাবে মাপতে পারবো না, কারণ ওই যে বিজোড় কিংবা 20 না হয়ে তোমার এখানে মনে করো 40 হলো না, আমি যদি কোনোভাবে 45 নিলাম তাহলে 20 ডিগ্রি সঠিকভাবে মাপা যাবে? ওই 5 তো বেশি থেকেই যাবে, 5 তো আমি মাপতে পারবো না, সর্বনিম্ন তো 5 না, তাই না? তো বিষয়টা হচ্ছে যে যে স্কেলে 1 মিলিমিটারের দাগ কাটা রয়েছে তার মানে হচ্ছে আমি সর্বনিম্ন 1 মিলিমিটার মাপতে পারি। তুমি বিষয়টা এভাবে ভাবো যে এখানে সর্বনিম্ন 20 রয়েছে, 20-এর একটা ঘর রয়েছে, তো তুমি সর্বনিম্ন 20 গ্রাম মাপতে পারো, তার নিচে কিন্তু তুমি মাপতে পারো না। তাই যদি 5 গ্রাম হয়, 10 গ্রাম হয়, কোনো রকম এরকম ভাঙাভাঙতি আসে, তুমি কিন্তু এই সূক্ষ্মভাবে মাপতে পারবে না। বিষয়টা এরকম, ঠিক আছে? এই জন্য 20-এর গুণিতক বা এই ক্ষেত্রে 2-এর গুণিতক নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা এখন কোশ্চেন শুরু করব বা এর অ্যান্সার দেখা শুরু করব। তার আগে আমি একটা কথা বলি তোমাদের দেখছি আমি, আমার যারা স্টুডেন্ট রয়েছো কিংবা তোমরা যারা ইউটিউব থেকে দেখে লিখতেছো তাদের প্রত্যেকেই দেখতেছি একটা সমস্যা যে যেভাবে রয়েছে ইউটিউবে তোমরা সেভাবে হুবহু দিয়ে দিচ্ছ, কিছু বুঝে না বুঝে। মানে এগুলো কেন করবা? তোমরা দেখো এই জিনিসটা খুব ভালো করে পড়ো, উদ্দীপকটা ভালো করে পড়ো, কোশ্চেনটা ভালো করে বুঝো। তুমি বুঝবা, তুমি লিখবা, তোমার মতো করে লিখবা। আর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা ক খ তো সবাই পারতেছো, কোনো সমস্যা নাই। গ ঘ যে তোমাদের বেশ কিছু কনফিউশন তৈরি হচ্ছে কিংবা তোমরা খুবই বেশি, মানে আমি দেখলাম অরিট এই গ ঘ নিয়ে। তো আমি অনেক চেষ্টা করছি গ ঘটা যেন তোমাদের কাছে অনেক বেশি মানে বোধগম্য হয়, কোনো রকম যেন ঝামেলা না হয়। তো
আশা রাখি তোমরা বুঝবা, এই জন্য ভিডিও না টেনে তোমরা সুন্দর করে শেষ পর্যন্ত দেখবা এবং আমার কথাগুলো শুনবা। সো শুরু করি আমরা, তাই না? আমাদের ক দাগের কোশ্চেনটা কি ছিল? কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? তো খেয়াল করো, এখানে আমাদের কাগজের মান দেওয়া রয়েছে কোন এককে? 160 গ্রাম পার মিটার স্কোয়ার, তাই না? তো আমরা ক দাগের অ্যান্সারটা কীভাবে সাজাইছি খেয়াল করো। এখানে দেখো, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। তো কাগজের মান যে এককে দেওয়া আছে তার মান কি ছিল? তার মান ছিল 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তাহলে গ্রাম পার মিটার স্কোয়ার, গ্রাম পার মিটার স্কোয়ার মানে গ্রাম বাই মিটার স্কোয়ার, তাই না? তো গ্রাম মানে কি? গ্রাম মানে হচ্ছে ভর, আর মিটার মানে কি? দৈর্ঘ্য, তাই না? তো ভরের মাস, সেখান থেকে আমরা এম লিখলাম, এবং দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ, সেখান থেকে এল লিখলাম। তো এটা যদি আমি এই আমাদের মাত্রা আকারে লিখতে চাই, তাহলে লিখতে পারি কি এম এল ইনভার্স 2, বা আমরা এটা বলতে পারি এম পার এল স্কোয়ার। তো কাগজের মান যে এককে মাপা হচ্ছে তার মাত্রা কত? এম পার এল স্কোয়ার বা এম এল ইনভার্স 2। তো খদাইয়ের কোশ্চেনটা আবার কি ছিল খেয়াল করো। খদাইয়ের কোশ্চেনটা ছিল যে কিলোগ্রামে যদি আমি মাপতে চাই এই মানের একক কি দাঁড়াবে, তাই না? তো কিলোগ্রামে মাপলে আমাদের এই মানের একক কি দাঁড়াবে খেয়াল করো। কিলোগ্রামে যদি মাপতে চাই এই মানের একক কি দাঁড়াবে? উদ্দীপকে দেওয়া আছে, দোকানি আমাকে যে কাগজ দিয়েছে তার মান হলো 160 গ্রাম পার মিটার স্কোয়ার। আমরা জানি 1000 গ্রাম ইকুয়াল টু 1 কেজি। আমরা জানি এটা, যে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তো আমরা সেখান থেকে যদি ঐকিক নিয়মে লিখতে চাই যে 1 গ্রাম ইকুয়াল টু কত, তাহলে আমরা লিখতে পারি 1/1000 কেজি, তাই না? তাহলে এটা বুঝতে পারতেছো, এটা অনেক সহজ। এখন আমাদের ছিল কি 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তা আমরা গ্রামটা যদি চেঞ্জ করে কেজিতে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়? 1/1000 কেজি। তাই 160 গ্রাম লিখতে পারি 160/1000 কেজি, তাই না? তাহলে আমরা গ্রামটারে চেঞ্জ করে কেজিতেই কনভার্ট করে ফেললাম। তাহলে সেখান থেকে আসে, এটা করলে আমাদের 0.16 আর কেজি, আর এই মিটার স্কোয়ার ছিল নিচে, উপরে আসলে কী হয়ে যাবে? ইনভার্স। তোমরা বিষয়টা বোঝো তো? আমাদের কিন্তু সূচকের নিয়ম, যে কোনো কিছু যদি 1 বা নিচে থাকে তো উপরে আসলে সেটার মাথায় আমরা কিন্তু একটা মাইনাস দিয়ে দিই, এবং এটা আমরা বলি ইনভার্স, তাই না? এটা অনেক সহজ একটা জিনিস, তোমরা যারা 9-10-এ পড়ো তাদের কাছে খুব একটা ঝামেলার কথা না, তারপরেও আমি বোঝানোর কথা বলছি, সেহেতু একটু বেশি বেশি বোঝাচ্ছি, তাই না? তো আমাদের নেক্সট যে কোশ্চেনটা ছিল, ও হ্যাঁ, এটার হচ্ছে লাস্ট আমাদের ফিনিশিংটা এরকম হবে যে কিলোগ্রামে মাপলে এই মানের একক হবে 0.16 কেজি পার মিটার স্কোয়ার। তো আমাদের এরপরের কোশ্চেনটা কি ছিল দেখো তো। এরপরের কোশ্চেনটা ছিল, তো গদাগের কোশ্চেনটা কি ছিল? গদাগটা কিন্তু তোমাদের জন্য খুব কনফিউশনের একটা বিষয়, তাই না? এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে তোমার হিসেবের সপক্ষে যুক্তি দেখাও, তাই না? কিলোগ্রামে মাপলে, সরি, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে। তাহলে কোন ব্যাপারে মাপার জন্য? এই যে আমাদের অসাধু ব্যবসায়ীটা বলতেছে যেটা 100 গ্রাম পার মিটার স্কোয়ার, এই জিনিসটা যে সত্য কি মিথ্যা এটা মাপার জন্য আমরা যে পরীক্ষাটা করব, সেই পরীক্ষার জন্য সর্বনিম্ন কতটা কাগজ নিলে আমাদের পরীক্ষাটা সম্পন্ন হবে সে সম্পর্কে কিন্তু আমাদের একটা যুক্তি দেখাতে বলছে। তো এইখানে কিন্তু তোমাদের আবার একটা কি জিনিস খেয়াল করো, তোমাদের মূল্যায়ন নির্দেশনা রয়েছে কিন্তু এই পাশে, তাই না? যে তুমি কি কি দেখালে তুমি সঠিক মার্কটা এখানে পাবে। দেখো, এখানে গদাকে বলতেছে যে কোনো সংখ্যা লিখতে পারে, তুমি যে একটা সংখ্যা দিলা, মানে কোনো একটা রিলেট করে না অ্যান্সারের সাথে, তাও দিলা, সেক্ষেত্রে তুমি কিন্তু 1 পাচ্ছ। আবার সঠিক সংখ্যাটা লিখতে পারলে কিন্তু তুমি সেক্ষেত্রে 2 পাচ্ছ, এবং হিসেবের সপক্ষে যদি তুমি তোমার যুক্তিটা, এক্সাক্ট যুক্তিটা যদি তুমি দেখাইতে পারো, তোমার আর্গুমেন্টটা যদি সঠিক হয়, তবে কিন্তু তুমি 3 পাচ্ছ, তাই না? তারপরে দেখো আমাদের যেটা ছিল, যে কোশ্চেনটা হচ্ছে গ দাগে, বুঝছো বিষয়টা, যে আমাদের কিভাবে মার্ক বা মূল্য নির্ধারণ করে। আমাদের গ ঘ সব কিছুতে এরকম মূল্য নির্ধারণের সিস্টেম রয়েছে। তো খেয়াল করো, গ দাগের আমরা অ্যান্সারটা কীভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। খেয়াল করো, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে তোমার হিসেবের সপক্ষে যুক্তি দেখাও। তো উত্তরটা আমরা এভাবে লিখছি যে উদ্দীপক অনুসারে মাপার পিঠা দিয়ে সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপা যায়। এটা আমরা জানি, হ্যাঁ আমরা জানি, কারণ উদ্দীপকে এটা দেওয়া ছিল। সুতরাং সূক্ষ্মভাবে মাপার জন্য কাগজের পাতার দৈর্ঘ্য ও প্রস্থের মান জোড় হতে হবে। এটা কি বুঝতে পারতেছো? আমি কিন্তু তোমাদের এই উদ্দীপক বোঝানোর সময় বলেছি যে
উদ্দীপক বোঝানোর সময় কিন্তু বলেছি যে আমাদের মাপার ফিতা যেহেতু সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপতে পারে, তাহলে আমরা সূক্ষ্মভাবে কোনো কিছু মাপতে গেলে কী হবে, সেই জিনিসটা জোড় হতে হবে অথবা 2 এর গুণিতক হতে হবে। 2 এর গুণিতক মানে জোড়, তোমরা বুঝতেই পারতেছ। তো বিষয়টা এমন যে সূক্ষ্মভাবে মাপার জন্য কাগজে পাতার দৈর্ঘ্য প্রস্থের মান জোড় হতে হবে, এই জন্য বলতেছি। তুমি ভাবো আমি যদি একটু রাফ করার চেষ্টা করি, তো খেয়াল করো আমাদের এই রাফ খাতায় আমি আগে থেকে একটা দাগ টেনে রাখছি। তো এটা কত মাপ আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এটা আমি 7 সেন্টিমিটার দিচ্ছি, তাই না? আর এটা কি ছিল আমাদের সেই 2 সেন্টিমিটারের স্কেল, যেটা আমাদের হচ্ছে কোশ্চেনে উল্লেখিত যে আমাদের 2 সেন্টিমিটার স্কেল রয়েছে, সেটা দিয়ে আমরা সূক্ষ্মভাবে মাপামাপি করবো, তাই না? তো 7 সেন্টিমিটার যদি হয়, তুমি একটা জিনিস খেয়াল করো, আমি 2 সেন্টিমিটার করে মাপতে পারি, তাই না? আমি 2 সেন্টিমিটার মাপলাম, সেখান থেকে আমি 2 সেন্টিমিটার মাপলাম, ওকে, সেখান থেকে আমি 2 সেন্টিমিটার মাপলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে যে 2 সেন্টিমিটার আমি মাপতে পারবো, তুমি বলবা যে না আমি এখান থেকে এই পর্যন্ত নিব, এখান থেকে এইটুকুর মাপ আমি জানি না, আমি এখান থেকে এই পর্যন্ত জানি, তার মানে আমার 2 সেন্টিমিটার পরবর্তী 2 সেন্টিমিটার এই পর্যন্ত আসে। এখন তুমি এক্স্যাক্টলি বলতে পারো না এটা 7 সেন্টিমিটার, কারণ এইখানে 2, এখানে 2, এখানে 2, আর এখানে হচ্ছে 2, মোট কত হচ্ছে 8 সেন্টিমিটার, তাই না? এটা যে হাফ তুমি কিন্তু শিওর বলতে পারো না, এটা হতে পারে এই কত ছিল আমাদের 6 পয়েন্ট সামথিং হতে পারে, কিংবা 7 পয়েন্ট সামথিং হতে পারে, অর্থাৎ এই 6 এবং 8-এর ভিতরে কোনো একটা মান হতে পারে, কিন্তু 7 তুমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারো না, কারণ আমাদের এই 7 মাপার কিন্তু কোনো রকম সুযোগ নাই, কারণ সর্বনিম্ন আমরা 2 সেন্টিমিটার মাপতে পারি, অর্থাৎ এখান থেকে এইটুকু মাপতে পারি, এর ভিতরে কোনো রকম অংশ আমরা মাপতে পারি না, বা এক্স্যাক্ট কোনো মান আমরা দিতে পারি না, ঠিক আছে? তো বিষয়টা বুঝছো, আমি কি তোমাদের বুঝাইতে পারছি? তো বিষয়টা এরকম, 20 গ্রামের বিষয়টা ঠিক একই রকম, যে আমাদের সর্বনিম্ন যে এককটা দেওয়া থাকে সেই এককে মাপতে হয়, ঠিক যেরকম এখানে দেখো আমাদের কিসে দেওয়া রয়েছে বলো তো, ছোটো ছোটো করে আমাদের মিলিমিটারে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে এই মিলিমিটারের থেকে ছোটো কোনো জিনিস কিন্তু আমরা মাপতে পারবো না। তো মিলিমিটার মাঝামাঝি জায়গায় কোনো একটা জিনিস যদি থাকে, তাহলে এক্সাক্ট কোনো মান আমরা দিতে পারবো না। এই জন্য আমাদের কিসের দরকার হয়, ভার্নিয়ার স্কেল অর্থাৎ স্যালিড ক্যালিপার্সের, তাই না? তো বিষয়টা তোমার বুঝতে হবে যে তোমার হচ্ছে কি বলে, আমরা 2 সেন্টিমিটারের নিচে কিন্তু মাপতে পারবো না, যে কারণে সবসময় 2 সেন্টিমিটার গুণিতক বা জোড় সংখ্যার কোনো কিছু লাগবে। ঠিক একইভাবে 20 গ্রামের গুণিতক বা 20 গ্রামের সাথে 20 গ্রাম দিয়ে আমরা ভাগ করতে পারি, এরকম কোনো সংখ্যা লাগবে, ঠিক আছে? তো আমরা চলে যাই সেই গ দাগে। গ দাগটা আসলে একটু ত্রুটিপূর্ণ, বা ত্রুটি ঠিক না, কিন্তু জটিল অঙ্ক। তো সেক্ষেত্রে দেখো, এই জন্য আমরা এখানে বলছি যে সূক্ষ্মভাবে মাপার জন্য কাগজের পাতার দৈর্ঘ্য ও প্রস্থের মান জোড় হতে হবে। অতএব দৈর্ঘ্য বরাবর যদি আমি 2টি কাগজ নিই, এখানে খেয়াল করো, তো আমরা একটু চালাকি করছি, এখানে কি করছি, দৈর্ঘ্য বরাবর 2টি কাগজ কিন্তু পাশাপাশি নিছি। কেমন, আমরা দেখতেছি যে একটা কাগজ, যেহেতু একটা কাগজ মনে করো ছিল, আমি যদি একটা কাগজ তোমার আঁকতে চাই, তুমি খেয়াল করো, এটা মনে করো যে আমার কিনে আনা কাগজ, এটা ছিল 75 সেন্টিমিটার, আর এটা মনে করো 65 সেন্টিমিটার, তাই না? তো সেক্ষেত্রে তুমি খেয়াল করো, এটা 65, এটা 75, যেটা দিয়ে আমি 2 সেন্টিমিটার দিয়ে কিন্তু কখনোই মাপতে পারি না, সেটা তোমার আগে আমি ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করছি যে কখনোই 2 সেন্টিমিটার দিয়ে আমরা মাপতে পারি না। এই কারণে আমরা একটু চালাকি বা ট্রিকি হয়ে আমরা কি করলাম, এরকম একই কাগজ পাশাপাশি 2টা রাখলাম, ভালো করে বুঝো, পাশাপাশি 2টা কাগজ রাখলাম, তাহলে কি হলো, সেন্টিমিটার এই 75 সেন্টিমিটার এটা ছিল, এটাও ছিল 75 সেন্টিমিটার, তাহলে একত্রে হয়ে গেল কি, এটা বলো তো, একত্র হয়ে গেল 150 সেন্টিমিটার, তাই কি না? তাহলে এই 150 সেন্টিমিটার কিন্তু জোড় বা 2 দ্বারা বিভাজ্য, আমার কথাটা বুঝতে পারছো? তার মানে আমি এই 2 সেন্টিমিটার যে একক ওয়ালা তোমাদের একটা মিটারের স্কেল রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমরা এখন মাপতে পারবো বিষয়টা, তাই না? আর একইভাবে আমরা যদি প্রস্থ মাপতে যাই, প্রস্থ এখানে আবার 65 সেন্টিমিটার, যেটা আমাদের কিন্তু 2 সেন্টিমিটারে ওই স্কেল দিয়ে মাপা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এদিকটাও কিন্তু সেই 2টা নিব, নিলে কি হয়ে যাবে, এইখানে 65 হবে, এখানে 65 হবে, তাহলে দাঁড়াবে কত এখানে মোট 130 সেন্টিমিটার। তাহলে এইটাও কিন্তু আমি সেই ওই একই মিটার স্কেল বা একই ওই 2 সেন্টিমিটার স্কেল দিয়ে মাপতে পারতেছি, বিষয়টা বুঝতে পারতেছো? তাই এই কারণে আমি কি করছি, যে দৈর্ঘ্য বরাবর 2টি কাগজ নিয়ে, দৈর্ঘ্য বরাবর 2টি কাগজ নিয়ে মোট দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বরাবর 2টি কাগজ নিয়ে মোট দৈর্ঘ্য হবে 75 × 2, দুইবার নিচ্ছি যেহেতু, 75 × 2 মানে 150 সেন্টিমিটার, আর যেটাতে আমরা মিটারে করলে 100 ভাগ দিব, দিলে আসে 1.5 মিটার। এরপরে প্রস্থ বরাবর সেই একইভাবে, আমাদের প্রস্থ বরাবর দেখো সেই একইভাবে 2টা কাগজ নিচ্ছি, এবং 2টা কাগজ নিয়ে তাহলে কি দাঁড়ায়, যে 65 × 2 বা 130 সেন্টিমিটার, যেটা আমি আগেই বলছি তোমাদের 1.3 মিটার, অর্থাৎ
সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমরা 100 ভাগ দিই, তাই না? হ্যাঁ, এরপর থেকে আমরা বলতে চাচ্ছি যে দৈর্ঘ্য প্রস্থ বের করলাম দুইটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2টি করে মোট 4টি কাগজের ক্ষেত্রফল। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করা যায়, 4টি কাগজ, এখানে কিন্তু আমি 3টি কাগজ আঁকছি, তাই না? তো 3টি কাগজ আঁকলে কি আমাদের ক্ষেত্রফল বের করা সম্ভব হবে? কখনোই কি সম্ভব? মোটেই না। কারণ আমাদের এই পাশটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, তাহলে কিন্তু ক্ষেত্রফল বের হবে না। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যেটা থাকবে প্রস্থ বরাবর একটা অংশ থাকতে হবে। যে কারণে আমরা এখানে ঠিক একই এই মাপের একটা কাগজ নিয়ে ফেলবো, তাহলে আমাদের একটা পরিপূর্ণ দৈর্ঘ্য প্রস্থের মাপ পাচ্ছি, যেটা থেকে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর কয়টা কাগজ হলো? 1টা, 2টা, 3টা, 4টা। তাই আমরা এখানে বলছি দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2টা করে মোট 4টা কাগজের ক্ষেত্রফল 1.5 ইন্টু 1.3 মিটার। আর মিটার ক্ষেত্রফল কি? মিটার স্কোয়ার না? ক্ষেত্রফল কি একক স্কোয়ার? আমরা জানি তো। হ্যাঁ, এরপরে কি 1.95 মিটার স্কোয়ার। আবার উদ্দীপক থেকে কিন্তু আরেকটা জিনিস পাই আমাদের, কিন্তু এখানে কিন্তু একটা শেষ, তাই না? আমরা একটু নতুন করে একটা ইসে যাচ্ছি চ্যাপ্টারে, সেটা হচ্ছে কি উদ্দীপক থেকে আমরা পাই 1 মিটার স্কোয়ার কাগজের ভর 160 গ্রাম। আমাদের কিন্তু বলা রয়েছে, মনে আছে? এটা মনে আছে তোমার? এখানে কি বলা হয়েছিল যে আমাদের যখনই বলছে যে কাগজ দিছে তার মান হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 মিটার স্কোয়ারের ওজন হচ্ছে 160 গ্রাম। 1 মিটার স্কোয়ার বা প্রতি মিটার স্কোয়ারের কাগজের ভর কত? 160 গ্রাম। তাহলে 1 মিটারের যদি কাগজের ভর 160 গ্রাম হয়, তাহলে 1.95 মিটার স্কোয়ার কাগজের ভরের তোমার কত হবে? নিশ্চয়ই গুণ হবে, যেটার মান আমরা পাইছি 312 গ্রাম। তো দেখো, যেহেতু নিক্তি দ্বারা সর্বনিম্ন 20 গ্রাম মাপা যায়, তাই 312 এর এমন একটি গুণিতক বের করি যা 20 দ্বারা বিভাজ্য। ভালো করে বুঝো, আমরা এখানে কি দেখাইছি? আমাদের হচ্ছে মূলত 1 2 3 4 করে 4টা কাগজ কিন্তু আমরা পাশাপাশি রাখছি আমাদের হিসেবের সুবিধা, বা ওই 2 সেন্টিমিটার মাপার জন্য, তাই না? তো এই 2 সেন্টিমিটারে মাপার জন্য যে 4টা কাগজ রাখছি, তাদের ওজন কত আসছে আমাদের? সরি, তাদের ওজন ঠিক না, তাদের ভর কত আসছে? তাদের ভর আসছে 312 গ্রাম। অর্থাৎ 4টি কাগজের ভর কত? 312 গ্রাম। তাহলে 4টা কাগজ আমি যদি এইভাবে রাখি, খেয়াল করো এখানে 4টি কাগজ রাখতেছি, 312 গ্রাম হবে। আমি যদি এই 4টি কাগজ পাশাপাশি রাখি, এইভাবে রাখলে দেখো, এদিক থেকে এটা যদি আমি বলি 1 2 3 4, মোট কাগজ কয়টি? 4টি। এখান থেকে এটার 65, এটা হচ্ছে 65 সেন্টিমিটার, এখানে 65 সেন্টিমিটার। এটা মনে করো 75 সেন্টিমিটার, এটা হচ্ছে 75 সেন্টিমিটার। তার মানে এখান থেকে মোট হয়ে যাচ্ছে আমার 150 সেন্টিমিটার, আর এখান থেকে দিকে হচ্ছে আমার 130 সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এরকম। আর এইটুকুর ওজন আমরা বের করছি কত? 312 গ্রাম। তো আমরা আবার এটাও বলে নিছি, সেন্টিমিটারের জন্য যেমন আমরা এই একটা মডেল গুছাই নিছি, ঠিক একইভাবে আমাদের এখানে দেখো বলতেছে যে 20 গ্রাম, সর্বনিম্ন 20 গ্রাম দিয়ে আমরা মাপতে পারি, তার নিচে কিন্তু মাপতে পারি না। কিন্তু আমাদের এখানে বেরোয়েছে কত? 312 গ্রাম। তা আমি আগে বলছি কি 20 যারা বিভাজ্য হয় অথবা 20-এর গুণিতক হয়, এমন কিছু কিন্তু আনতে হবে, তা না হলে আমরা কখনো মাপতে পারবো না 20 গ্রাম দিয়ে সূক্ষ্মভাবে। তো সেক্ষেত্রে আমরা কি করছি? 312 গ্রাম কি এইটুক, তাহলে এর সাথে এমন এমন গুণিতক নিয়ে আসছি যা 20 দ্বারা বিভাজ্য হতে পারে, আমরা দেখছি চেষ্টা করে। তো আমরা কি করলাম? ঠিক একইভাবে এর উপরে মনে করো যে এটা 1 2 3 4 ছিল, ঠিক একইভাবে আমি এর উপরে আরও কিছু নিয়ে আসলাম, তাহলে 312 ইন্টু 2 হইল না? হইল কি না? এই 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 4টা কাগজের ওজন কত এখন? এই 4টা কাগজের ভর কত এখন? এই 4টা কাগজের ভর কিন্তু এখন 312। আগে ছিল 312, এখন হলো 312, তাহলে 312 হলো 624। বুঝতেছো আমার বিষয়টা? তাহলে তোমার এখানে 4 গুণ 1 এর কথাটার অর্থ তুমি বুঝতে পারতেছো কিন্তু, দেখো 4 গুণ 1 মানে একবার আমি 4টা কাগজ নিয়েছিলাম, তাই না? 4 গুণ 1 মানে কি ছিল? 4টা কাগজ একবার নিছি আমি। আর 4 গুণ 2 মানে হচ্ছে 4টা কাগজ 2বার নিচ্ছি। 4 গুণ 3 মানে হচ্ছে 4টা কাগজ 3বার নিচ্ছি। 4 গুণ 4 মানে তাই, 4 গুণ 5 মানে 4টা কাগজ আমি 5বার নিছি। ঠিক এইভাবে যেভাবে তোমাদের ডায়াগ্রামটা দেখালাম। তো সেক্ষেত্রে আমাদের আসে কত? 1560 গ্রাম। এবং আমি দেখতে পাচ্ছি এর ভিতরে সর্বপ্রথম 20 দ্বারা বিভাজ্য হয় শুধুমাত্র 1560, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত মান আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? যে আমরা 4টা কাগজ 5বার করে নিলে আসে 1560 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য, অত সঠিক বা সূক্ষ্মভাবে আমরা এর ওজন বের করতে পারি বা ভর বের করতে পারি, যাই বলি না কেন। তো সেক্ষেত্রে আমাদের মান কয়টা আসে? সেক্ষেত্রে আমাদের পেপার কয়টা আসে? তাহলে একবার আমরা 4টা নিছি, কয়বার নিছি? 5বার নিছি, তাহলে 4 5 কয়টা? 20টা, তাই না? একবারে আমরা 4টা করে নিছি, কয়বার নিছি? 5বার নিছি, তাহলে 4 5 20টা। তাহলে এখানে 4 5 20টি কাগজের ভর 1560, বা 1560 সংখ্যাটি
এই 20 দ্বারা বিভাজ্য, সুতরাং নিশ্চিত হওয়ার জন্য 20টি কাগজ নিতে হবে। এখন দেখো এখানে কেউ কেউ আবার অ্যান্সার করছে 10, কেউ কেউ অ্যান্সার করতেছে 20। তোমরা বেশ কনফিউশনের ভিতরে রয়েছে, আমরা এই কনফিউশনের ব্যাখ্যা কিন্তু দিচ্ছি যে কেন 10 আর কেন 20। তোমার দেখো এখানে কিন্তু আমাদের ফার্স্ট অলরেডি কিন্তু একটা বেশ, তো এখানে খেয়াল করো আমি দেখছি যে ইউটিউবে কেউ কেউ বলতেছে যে 20টা হতে পারে অ্যান্সার গদাগের, আবার কেউ কেউ বলতেছে 10টা হতে পারে। এক্স্যাক্ট কোনটা হওয়া উচিত সে সম্পর্কে আমরা যদি একটু বলতে চাই, তো যারা 10টা বলতেছে, যেমন আমাদের 10টা বলতেছে যারা, তাদের ভিতরে সব থেকে প্রথমে আছে আমাদের ফার্স্ট স্যার। আমি ফার্স্ট স্যারে এমনি সম্মান করি এবং আমার সব স্টুডেন্টের প্রায় তার ব্যাখ্যা ট্যাখ্যা শুনে, তবে এই বিষয়ে কিন্তু আমি তাকে সাপোর্ট করতে পারতেছি না। কেন পারতেছি না খেয়াল করো, তিনি যেটা বলতেছেন যে 10টা কাগজ পরপর সাজাবো, অর্থাৎ আমি যদি 10টা কাগজ এভাবে সাজাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ওকে। আবার তিনি বলতেছে যে এইভাবে সাজালে আমি লেন্থ মাপতে পারি, অর্থাৎ এটা ছিল 75 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে হয় 750 সেন্টিমিটার, তাই না? তখন আমরা কিন্তু এই 2 সেন্টিমিটার দিয়ে মাপতে পারি, ওকে আমি বুঝলাম। কিন্তু তখন কিন্তু আমি এই 65 সেন্টিমিটার মাপতে পারতেছি না। তিনি কি বলছে, এই 65 সেন্টিমিটার মাপার জন্য আমাকে আবার রিঅ্যারেঞ্জ করে মাপতে হবে, তাই না? তাহলে এই 65 আমার আবার এই 10 ভাগে ভাগ করতে হবে, করে আসবে 650 সেন্টিমিটার, এবং আমি তখন আবার 2 সেন্টিমিটার মাপতে পারবো, ওকে। তাহলে আমাদের দৈর্ঘ্য কত দাঁড়ালো? দৈর্ঘ্য দাঁড়ালো হচ্ছে 750 সেন্টিমিটার, এবং আমাদের প্রস্থ কত দাঁড়ালো 650 সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি আদতেও ঠিক হয়? তাহলে আমাদের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু শূন্য থাকে, ব্ল্যাঙ্ক থাকে, এখানে কিন্তু কোনো রকম কাগজ থাকে না, অর্থাৎ আমরা কোনো ক্ষেত্রফল বের করতে পারি না। তা আমরা যেখানে ক্ষেত্রফল বের করতে পারি না, আমরা যেখানে নেক্সট মুভ করতে পারি না, সেখানে ম্যাথটা তো ভুল, সেখানে তো ম্যাথ হয় না। মানে তোমরা একটু ভেবে বলো আমাকে, এখানে আমি আলাদা করে দৈর্ঘ্য আলাদা করে প্রস্থ কেন ভাববো? একসাথে দৈর্ঘ্য প্রস্থ না ভাবতে পারলে আমি ওই দোকানের ওই ভুল নাকি সঠিক তথ্যটা কীভাবে প্রমাণ করবো, তাই না? তো আমরা যে কারণে আমরা এই যে চারটা করে ব্লক করে করার যে সিস্টেমটা আমি দেখাইছি, সেটার আমি এর পক্ষে যে যথার্থ যুক্তি সেটা দেওয়ার চেষ্টা করতেছি। খেয়াল করে এখানে আমরা কি করছি, আমরা এরকম 1 2 3 4 করে একটা ব্লক, তাই না? এই ব্লকটা করছি। এইরকম করে আমি আগেই বলছি গদাকে যে এরকম চারটা করে মোট কয়বার? 5 বার। একবার এখান থেকে এটুক, 2 বার এখান থেকে এটুক, 3 বার এখান থেকে এটুক, 4 5 বার নিছি, তাই না? মোট কয়বার নিছি? 5 বার কিন্তু নিছি। এইটুক ব্লক করে করে আমরা 5 বার নিছি। নেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের চারিপাশে 20টা আসছে আমাদের মোট কাগজের সংখ্যা। তাহলে দেখো আমরা একই সাথে দৈর্ঘ্য মাপতে পারতেছি ওই সেন্টিমিটার স্কেলের সাহায্যে, ঠিক একইভাবে আমরা এই 130 সেন্টিমিটার অর্থাৎ প্রস্থটাও মাপতে পারতেছি। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমাদের মাপতে আলাদা কোনো মেজারমেন্টের প্রয়োজন হচ্ছে না, বা রিঅ্যারেঞ্জের প্রয়োজন হচ্ছে না, তাই না? আমরা একই সাথে মাপতে পারতেছি। এবং আমরা যদি দৈর্ঘ্য খেয়াল করি, আমাদের আসে 750 সেন্টিমিটার, যেটা মিটারে কনভার্ট করলে আসে 7.5 মিটার, এবং প্রস্থ সেখানে আসে 1.3 মিটার। এর ক্ষেত্রফল যদি বের করি আসে 9.75 মিটার স্কোয়ার, তাই না? আমাদের কিন্তু ক্ষেত্রফল আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু ফার্স্ট স্যারের বর্ণনা অনুযায়ী আমরা পাইতে পারি না, তাই না? তো সেক্ষেত্রে দেখো এখন এই 9.75 মিটার স্কোয়ারের ক্ষেত্রে ভর কী দাঁড়ায়? 1560 গ্রাম। আমরা আগেই পাইছি, আমরা গ অনুসারে কী পাইছি যে 9.75 মিটার স্কোয়ারের ক্ষেত্রে ভর ছিল কত? এই 1560 গ্রাম, অর্থাৎ 4টা ব্লকের ভর ছিল কত? 312, আর 5টা মানে ওই মোট 20টার ভর কত ছিল? 1560, মানে এই ক্ষেত্রফলের ভর কত? 1560, অর্থাৎ 1 মিটার স্কোয়ারের ক্ষেত্রে ভর তখন কত হবে? 1560 বাই এটা, তার মানে কি 160 গ্রাম পার মিটার স্কোয়ার, তাই না? তাহলে কি দোকানের কথা কি সত্য রয়েছে না? তাহলে আমরা বুঝতে পারতেছি যে অসাধু হইলেও দোকানে কিন্তু এই ক্ষেত্রে সত্যি বলছে, আমাদের হিসেবে যা বলতেছে, তাই না? 160 গ্রাম পার মিটার স্কোয়ার হিসাব মিলছে কিনা তোমরা এই জিনিসটা ভালো করে বুঝো, যেটা তোমাদের ভালো হয় বা ভালো মনে হয়, তোমরা বুঝতে সুবিধা বোধ করো সেটাই লিখবা, নিজের ভাষায় লিখবা, তবে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভুলভাল লিখবা না, যে যাই বলুক সেটা লিখবা না, ঠিক আছে? এবার আমরা ঘদাগে দেখি, কাগজের প্যাকেটে যদি মান লেখা থাকে যে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এই এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান কত? তাহলে 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? অর্থাৎ বলতে যাচ্ছে এইটা আবার তোমরা ভাইবো না যে এইটাই আমাদের কোশ্চেন এক্স্যাক্টলি এবং এর অ্যান্সার করতে হবে। এটা আর কি তোমাদেরকে উদাহরণ দিয়ে আর কি দেওয়া হয়েছে যে জিনিসটা এরকম, তোমারটা কেমন, মানে কীরকম যে 120 প্লাস মাইনাস 0.5 এর অর্থ হচ্ছে যে তোমার যে মেইন ভুলটা হবে, সেই ভুল বা এই চূড়ান্ত ত্রুটি সেটা হবে 0.5 একক মূলত, তাই না? এটা স্বাভাবিক একটা জিনিস, তোমাদের বইতে ওই 25 পৃষ্ঠায় দেখবা, খেয়াল করে একটু পড়লেই বুঝে নিতে পারবা বিষয়টা। তো এক্ষেত্রে তোমার নির্ণীত মান বলতে কী বোঝাচ্ছে? তোমার নির্ণীত মান তো এটা না,
এটা তো তোমার নির্ণীত মান না। তোমার নির্ণীত মান হচ্ছে তুমি এইখানে কেমনে কি বের করছো, কোথায় কি মান বের করছো সেটা, তাই না? তোমার নির্ণীত মান মানে হচ্ছে তুমি ভর কতটা বের করছো, তোমার নির্ণীত মান মানে হচ্ছে তুমি দৈর্ঘ্য কতটা বের করছো। তাই সেই মানের সাথে সূক্ষ্ম বা নির্ভুলতা কতটুকু সেটা আমরা বের করবো, রাইট? তো আমরা চলে যাই আমাদের অ্যান্সার শিটে। দেখো আমরা অ্যান্সার করেছি তোমাদের জন্য কিভাবে। আমরা কিন্তু গ দাগে ব্যাখ্যা দিয়ে আসছি যে কেন আমরা 10টা বা 20টা নিছি, কেন আমরা 10টা না নিয়ে 20টা নিছি অ্যাকচুয়ালি, তাই না? তো দেখো গ দাগের আমাদের পরে যে ঘ দাগ সেটা আমরা কোশ্চেনটা এখানে লিখছি এবং উত্তরে লিখছি যে গতে প্রাপ্ত 20টি কাগজের ভর কত পাইছিলাম, 1560। ফিরে যে দেখি আমরা কত পাইছিলাম, 1560 পাইছিলাম না মোট ভর। এই 4 একটু 5 মানে 4টা কাগজ 5 বার নিয়ে, অর্থাৎ 20টা কাগজের ভর ছিল আমাদের 1560 গ্রাম। এখন আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু কি। আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু আমাদের বইতে দেখো তোমাদের মেবি 26 পৃষ্ঠায় রয়েছে। খেয়াল করো এখানে আমি এই যে বললাম 26 পেজে, এখানে খেয়াল করো আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। তো আমরা এই সূত্রটা ইউজ করতেছি কিন্তু আমাদের এখানে খেয়াল করো। তো আমরা সেই সূত্র অনুসারে কি পাইলাম যে আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। তো চূড়ান্ত ত্রুটি আমরা কি পাইছি, 10। কোথা থেকে পাইছি বলতে পারো? এই 10টা কোথা থেকে আসছে? দেখো আমরা ত্রুটি সমান সমান কি জানি, ত্রুটি ইকুয়াল টু সর্বনিম্ন যত মাপা যায় তার হাফ। কারণ কোত্থেকে পাইছি আমরা এর হাফ, কোত্থেকে পাইছি? আমরা পাইছি এখান দিয়ে, এই উদাহরণ দিয়ে। এই উদাহরণে বলাই আছে যে ত্রুটির মান 0.5 অর্থাৎ হাফ, তাই না? তো ত্রুটির মান যা হবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা তার হাফ। তা ত্রুটির মান যা হবে, এখানে ত্রুটির মান কত ছিল? ত্রুটির মান ছিল এখানে 20 গ্রাম, তাই না? তো 20 গ্রাম যদি ত্রুটির মান হয় তাহলে তার হাফ কত করলে কত হয়? 10 গ্রাম, তাই কি না? তাই আমরা চূড়ান্ত ত্রুটির মান কি দিছি 10 এবং পরিমাপ করা মান কি দিছি 1560 বের করছিলাম আমরা ভর। আমরা এটা কিসের আপেক্ষিক ত্রুটি বের করছি? আমার এখানে একটু লিখতে ভুল হয়েছে, এটা মিস্টেক ছিল, তোমরা লিখে নিবে। এটা হচ্ছে ভরের আপেক্ষিক ত্রুটি, তাই না? তাহলে ভর ছিল 1560 আর এখানে কি 10 গ্রাম। তাহলে 10 বাই 1560 করলে আসে 0.0064 অন। এখন শতকরা ত্রুটি ইকুয়াল টু আমরা ওই 26 পেজে দেখবা আরেকটা সূত্র রয়েছে, আপেক্ষিক ত্রুটি ইন্টু 100। তাহলে এটা যদি গুণ করি আসে 0.64%। তাহলে শতকরা ত্রুটি কত বেরোলো এটা। এখন ভরের নির্ভুলতা মানে কি, তো 100% আমাদের সঠিক হওয়ার কথা ছিল, সেখান থেকে কতটা ভুল গেল সেটা, তাই না? তাহলে ভরের নির্ভুলতা হচ্ছে 100 বিয়োগ আমাদের এই যেটা শতকরা ত্রুটি সেটা, অর্থাৎ 100 ভাগের ভিতর কতটুকু ভুল গেল, অর্থাৎ আমরা নির্ভুল কতটা সেটা যদি বের করতে চাই সেটা আমাদের কত হলো 99.36%, তাই না? তো এবার আমরা বের করব দৈর্ঘ্য এবং প্রস্থের নির্ভুলতা, তাই না? তো গ অনুসারে আমরা কি পাইছিলাম, আমাদের সাজানোর কোয়ালিটি কি মনে আছে? আমাদের গ অনুসারে সাজানোর কোয়ালিটি ছিল এভাবে 1 2 3 4 করে, তাই না? এভাবে তাহলে আমরা যদি পাশাপাশি এরকম 4টা করে 5 বার সাজাই তাহলে মোট এদিক থেকে আমরা পাই 10টি এবং এই দিক থেকে আমরা প্রস্থ বরাবর পাই 2টি। তাহলে মোট দৈর্ঘ্য বরাবর কতটা পাইছি 750 সেন্টিমিটার, কারণ 75 ইন্টু 10 বার, তাই 75 ইন্টু 10 মানে হচ্ছে 750 বা 750 সেন্টিমিটার হবে। আর এখান থেকে আমাদের হচ্ছে 130 সেন্টিমিটার। তাহলে এদিক থেকে 10টা আমি লিখে রাখছি। এবং এর প্রস্থটা কী ছিল তাহলে, দৈর্ঘ্যটা কি, তাহলে 75 ইন্টু 10 750 সেন্টিমিটার এবং প্রস্থ কী ছিল 65 ইন্টু 2 তার মানে 130 সেন্টিমিটার। এটা বুঝতে পারছো আমার? তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু বের করে ফেলছি সেই গ দাগেই। তারপর তোমাদের বোঝানোর জন্য আমরা এখানে আবার কিন্তু করে রাখলাম। এরপরে দেখো কি করছি, যে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, আমাদের দৈর্ঘ্যটা কী ছিল তার যে আপেক্ষিক ত্রুটি, আমরা কি জানি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বা ওই সূত্রের আপেক্ষিক ত্রুটির সূত্র কী ছিল, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। তার মানে এখানে চূড়ান্ত ত্রুটি 1 কোথা থেকে আসলো, আমরা জানি যে 2 সেন্টিমিটার সর্বনিম্ন মাপা যায়, তাহলে সর্বনিম্ন যত মাপা যায় বাই 2 ত্রুটি। আমরা বলছি না এর আগে সিস্টেমটা যে 0.5 আমাদের ভুলের মান, তার মানে ত্রুটি হবে সর্বনিম্ন যত মাপা যায় বাই 2, অর্থাৎ এই 2 সেন্টিমিটার আমাদের সর্বনিম্ন মাপা যায় ভাগ 2, অর্থাৎ 1 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের শতকরা ত্রুটি কত হবে 1/750 ইন্টু 100। এটা কেন বুঝছো? আমরা হচ্ছে এই যে বের করছি আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটির মান বসাইছি, পরিমাপ করার মান বসাইছি, তাহলে চূড়ান্ত ত্রুটি শতকরা ত্রুটি মানে কি আপেক্ষিক ত্রুটি ইন্টু 100, সেটা আমরা বসাই দিলাম। দৈর্ঘ্যের নির্ভুলতা মানে কি 100 বিয়োগ এই শতকরা ত্রুটি, বের করলাম 99.87%। আবার প্রস্থের আপেক্ষিক ত্রুটি কী ছিল, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। তো আমাদের প্রস্থ কত বেড়েছিল 130, আর এখানে আমাদের চূড়ান্ত ত্রুটি কত বেড়েছে আমাদের এখানে খেয়াল করো, সর্বনিম্ন যত মাপা যায় ভাগ 2, তাই না? তাহলে সেখানে কত ছিল 1, তাহলে 1/130। আর প্রস্থের শতকরা ত্রুটি তাহলে কত হবে 100 গুণ হবে হলে 0.77%। আর প্রস্থের নির্ভুলতা তখন আমরা কি দাঁড়াবে 100 বিয়োগ
0.77, যেটা পার্সেন্টার লিখবো আমরা, অর্থাৎ 99.27%। এটা কি বুঝতে পারতেছো? অর্থাৎ আমাদের দৈর্ঘ্যের নির্ভুলতা আমরা বের করলাম, প্রস্থের নির্ভুলতা বের করলাম এবং ভরের নির্ভুলতা কিন্তু বের করে ফেলছি। অর্থাৎ আমাদের কোশ্চেনে যে বলছে যে তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল, অর্থাৎ আমাদের নির্ভুলতা কত অথবা আমাদের সূক্ষ্মতা কত তা কিন্তু আমরা বের করে দেখাইলাম, তাই না? মোটেই গুলাই ফেলবে না, তোমাদের কোশ্চেন কিন্তু এটা না, মোটেই এটা একটা উদাহরণ, এবং উদাহরণ বলা হয়েছে যেটা সেটা আমরা কিন্তু আমাদের উত্তরে কিন্তু সামঞ্জস্যপূর্ণ বা রিলেট করছি, তাই না? তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝছো আমরা যেটা বোঝাতে চাইছি। আর যদি কোনো সমস্যা থাকে আমার মনে হয় তোমরা কমেন্ট বক্সে নিজেদের মতামত দিতে পারো, এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করব আমরা তোমাদের প্রত্যেকটা মতামতকে গুরুত্ব সহকারে দেখতে এবং এক্সপ্লেন করতে, তোমরা যেটা চাচ্ছ সেটা। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা ইউজফুল, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাই না? যাতে নতুন বা পরবর্তী যেসব ভিডিও আসবে আমাদের, আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব, তোমরা দেখতে পারো। তো সাবস্ক্রাইব করে এই বেল আইকনটা কিন্তু দিয়ে রাখবে, ঠিক আছে? We don't have to start the day yet. I just wanna stay, even if we run late.